দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সিঁদুর চরণ যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, এই ছোট গল্পটি আলোচনা করার পূর্বে আমরা বিভূতিভূষণ সম্পর্কে সামান্য একটু তথ্য জেনে নেব, তারপর আমরা এই গল্পটির আলোচনায় ফিরবো। চলো তাহলে বিভূতিভূষণ সম্পর্কে সামান্য একটু জেনে নেই। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর বুধবার মামাবাড়ি হালি শহরে কাঁচরাপাড়ার কাছাকাছি ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। বিভূতিভূষণের পৈতৃক নিবাস ছিল বনগাঁর নিকটবর্তী ব্যারাকপুর নামক গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায়। মহানন্দ বাবুর প্রথম স্ত্রী রানাঘাটের হেমাঙ্গিনী মুখোপাধ্যায় নিঃসন্তান ছিলেন এবং সেজন্য মহানন্দ বাবু মুরতিপুরের গুরুচরণ চট্টোপাধ্যায়ের কন্যা মৃণালিনী দেবীকে 1296 বঙ্গাব্দের 20 জ্যৈষ্ঠ বিয়ে করেন। মহানন্দ বাবু এবং মৃণালিনীর ছিল 2 ছেলে এবং 3 মেয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে সকলের বড় ছেলে ছিল। মহানন্দ বাবুর ঘরে সব সময় লেগে থাকতো নিত্য অভাব। তার ওপর তাদের জ্ঞাতি সম্পর্কীয় এক বিধবা ভগ্নী মেনকা তাদের বাড়িতে আশ্রিত ছিলেন। তিনি যজমানি এবং পূজা অর্চনা করে জীবিকা নির্বাহ করতেন। এগুলি সব বলছি মহানন্দ বাবুর ব্যাপারে। মহানন্দ বাবু সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন এবং কাশী থেকে শাস্ত্রী উপাধি তিনি লাভ করেছিলেন। বিদ্যাসাগরের সাথে তার ভালো সম্পর্ক ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার শিক্ষা জীবন শুরু হয়েছিল গ্রামেরই পাঠশালা হরিহর বাবুর বাড়িতে। তারপর মামাবাড়ি মুরাতিপুরে বিপিন মাস্টারের পাঠশালায় তিনি পড়াশোনা শুরু করেছিলেন এবং তারপরে তিনি সাগাঞ্জের কেওটায় প্রসন্ন গুরু মশাইয়ের পাঠশালায় কিছুদিনের জন্য শিক্ষা অর্জন করেছিলেন। আমরা দেখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন ক্লাস 8-এ পড়তেন তখন তার বাবা মারা গিয়েছিল। পিতার মৃত্যুর পর স্কুলের প্রধান শিক্ষক চারুচন্দ্র মুখোপাধ্যায় বিভূতিভূষণকে স্নেহ ও ভালোবাসা দিয়ে তাকে নানাভাবে উজ্জীবিত করে তুলেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে রিপন কলেজে ভর্তি হয়েছিলেন। কলেজে পড়ার সময় 1324 বঙ্গাব্দের 31শে শ্রাবণ বসিরহাটের পানিতর গ্রামের কাশীভূষণ মুখোপাধ্যায়ের কন্যা গৌরী দেবীর সঙ্গে বিয়ে করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাই 1 বছরের মধ্যে অর্থাৎ 1325 বঙ্গাব্দে গৌরী দেবী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। একই বছর তার সহোদরা ভগ্নী আশালতা মারা গিয়েছিলেন। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিদারুণ মনোকষ্ট ও আর্থিক কষ্টের মধ্যে পড়েছিলেন। তারপর তিনি সেখান থেকে হুগলি জেলায় চলে আসেন এবং সেখানে এসেই তিনি লিখে ফেলেন উপেক্ষিতা নামক গল্পটি। বলা চলে এই সময়েই তিনি পথের পাঁচালী লেখার একটি পরিকল্পনা শুরু করেছিলেন। এরপর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেশরাম পোদ্দারের গোরক্ষণী সভার প্রচারকের চাকরি নিয়ে চলে এসেছিলেন পূর্ববঙ্গে। সেখানে এসে নানা স্থানে তিনি ভ্রমণ করেছিলেন। চট্টগ্রামে 12 দিন থেকে তিনি সেখান থেকে চলে এসেছিলেন কক্সবাজারে। কক্সবাজার থেকে তিনি ব্রহ্মদেশে চলে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আরাকান ইয়ামোর ঘন জঙ্গলে অনেক দিন ঘুরে বেরিয়েছিলেন। চন্দ্রনাথ পাহাড়, বিভিন্ন ধরনের মন্দির, আগরতলা, নোয়াখালী, ঢাকা প্রভৃতি অঞ্চলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘুরে বেরিয়েছিলেন। এই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা তিনি লিখেছিলেন তার অভিযাত্রিক নামক
গল্পটিতে। গৌরী দেবীর মৃত্যুর প্রায় 23 বছর পর অর্থাৎ 1940 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়ের দ্বিতীয় কন্যা রমা দেবী, তাকে অনেকে কল্যাণী বলেও ডাকতো, তো সেই রমা দেবীকে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। সেই সময় আমরা দেখতে পাই বিভূতিভূষণ প্রায় ঘাটশিলা, চাইবাসা, সারান্তা, উদয়গিরি, খণ্ডগিরি প্রভৃতি স্থানে ভ্রমণে বের হয়েছিলেন। আমরা দেখতে পাই বিভূতিভূষণ এবং রমা দেবীর পরপর 2টি কন্যা সন্তান হয়েছিল এবং সেই 2টি কন্যা সন্তানই মারা গিয়েছিলেন। তারপর 1354 বঙ্গাব্দের 28শে শ্রাবণ জন্মগ্রহণ করেছিল তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। খুব ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক শোভায় মোহিত হয়ে পড়তেন, অর্থাৎ নিজে সেই প্রাকৃতিক শোভার মধ্যে ডুবে যেতেন। বৃক্ষ লতার শ্যামল সৌন্দর্য তাকে আত্মহারা করে তুলতো। আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছোট গল্পে বাস্তব জীবনের ভরপুর অভিজ্ঞতার কথা আমরা ফুটে উঠতে দেখি। তার সমকালে প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রভৃতি ছোট গল্প ইনারা আর কি ছোট গল্প লিখেছিলেন। তবে তাদের ছোট গল্পের সাথে বিভূতিভূষণের ছোট গল্পের অনেক তফাৎ, তাদের সাথে মেলে না ইনার ছোট গল্প। ইনার ছোট গল্পে যেন প্রকৃতি খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবারে আমরা বিভূতিভূষণ সম্পর্কে জেনে নিলাম। এবারে আমরা যে সিঁদুরচরণ ছোট গল্পটি রয়েছে সেই সিঁদুরচরণ ছোট গল্পটির লাইন ধরে ধরে তো আলোচনা করবই, তার আগে 2-1টি কথা এই গল্প সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করে নিব। সিঁদুরচরণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এমন একটি ছোট গল্প যে ছোট গল্পটি গ্রাম এবং শহরের মানুষের জীবনযাত্রার মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্য এবং গ্রামের প্রতি মানুষের গভীর আবেগ ও অনুভূতির কথা তিনি এই ছোট গল্পে প্রকাশ করেছিলেন। গল্পের মূল বিষয়বস্তু হলো সামান্য একটি গ্রাম থেকে শহরে পাড়ি দেওয়া এক ব্যক্তির অনুভূতির পরিবর্তন। এটি হলো এই গল্পের মূল উপজীব্য বিষয়। গল্পে আমরা দেখতে পাই সিঁদুরচরণ নামে এক ব্যক্তি গ্রাম্য জীবন থেকে সে একটু শহরমুখী হওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ শহরে সে পাড়ি দিয়েছিল, কিন্তু তার মনে গ্রামের প্রতি একটা দুর্বলতা লেখক এখানে ফুটিয়ে তুলেছিলেন। শহরে এসে সে নিজেকে নতুন করে একটি পরিবেশে মানিয়ে নিতে পারেনি। আমরা দেখতে পাই গ্রামের স্মৃতি তার মনে ক্রমাগত যেন ফিরে ফিরে আসে। গল্পের শেষে আমরা দেখতে পাই সিঁদুরচরণ উপলব্ধি করে যে তার গ্রামই হলো তার জীবনের আসল একটি বাসস্থান। সে শহরের জীবনে একদমই সুখী হতে পারেনি। এই গল্পে আমরা দেখেছি সিঁদুরচরণ 10 থেকে 12 বছর মালিপোতা নামক একটি জায়গায় বাস করেছে ঠিকই, কিন্তু তার বাড়ি এখানে না, রায়েদের চণ্ডীমণ্ডপে। সিঁদুরচরণ কোথা থেকে এসেছে সেটি নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই বলেছিলেন সিঁদুরচরণ এখানে আসার আগে খাবড়া পোতা নামক একটি জায়গায় প্রায় 10 বছর বাস করেছিল। তার আগে সিঁদুরচরণ অন্য গ্রামে ছিল। আসলে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই হলো তার পেশা বা বলতে পারো তার ভালো লাগার বিষয়বস্তু। আসলে সে ছিল দরিদ্র, তাই কাজের সূত্রে বা কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোই হলো তার একমাত্র পেশা। জীবনে ভালো জিনিসের মুখ সে কখনো দেখেনি। মালিপোতায় এসে সে বিয়ের চেষ্টা করেছিল, কিন্তু সে বিয়েও করতে পারেনি। আসলে সমস্যাটা কি হয়েছিল, সে তো মালিপোতায় নতুন এসেছিল, সবাই ভেবেছিল যে একজন অজানা ব্যক্তিকে আমরা মেয়ে দিয়ে দিব, এজন্য কেউ তাকে অজানা হিসেবে কেউ
মেয়ে বিয়ে দিতে চায়নি, আর সেজন্য তার বিয়েও হয়নি। মালিপো তার এক বুনো মালি তার সাথে এখন বসবাস করে। তারা একত্রে থাকে, স্বামী স্ত্রীর মতো তারা বসবাস করে। যার কথা বলা হচ্ছে তার বয়সও বেশি হবে, গায়ের রঙও কালো এবং বেশ মোটা সোটা। মাথার চুল সাদা হয়নি, তবে সাদা হতে বেশি দেরিও নেই। দেখো, বুনো মালি হলেও মানে বুনো হলে পরেও তাদের যে জাতির যে পূজা, বঙ্গা পূজা, সেই বঙ্গা পূজা সে ভুলে গিয়েছে। এখন সে হরি কীর্তন করে, ঘরে ঘরে মনসা পূজা করে, এছাড়াও ষষ্ঠীর পূজা করে, কালীতলায় এসে সে মানত করে। তাদের পূর্বপুরুষেরা কোথা থেকে এসেছে এখন তারা সে কথা বলতে পারে না। সিঁদুরচরণ এরকমই একজন বুড়ো মালিকে নিয়ে ঘর করতে থাকে। সেই বুড়ো মালির নাম হলো কাতু। হয়তো তার নাম ছিল কাত্যায়নী, কিন্তু পরবর্তীকালে তার নাম কাত্যায়নী থেকেই কাতু হয়ে গিয়েছে। সাধারণত সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে, পরের লাঙ্গল চাষ করেই সে তার জীবিকা নির্বাহ করে থাকে। জীবনে 40 বছর এভাবে অতিক্রম করার পরে সে মাত্র কয়েক বিঘা জমিতে পাট চাষ করেছিল নিজের মতো করে। সে বছর সে ভালো পাট ফলিয়েছিল। 22 টাকা মন হিসাবে সে পাট বিক্রি করে প্রচুর টাকা সে করে নিয়েছিল। সে তার জীবনে এত টাকা কোনো দিন দেখেনি। 10 টাকার নোট সে 22টি পেয়েছিল। যখন তার কাছে টাকা চলে আসে, কাতু তখন তাকে একটি 10 হাতের ফুলন শাড়ি কিনে দিতে বলেছিল। তখন আমাদের যে নায়ক সিঁদুরচরণ, সে বলেছিল কাতুকে যে এত বয়স হয়ে গিয়েছে তোর, এত বয়সে এসে তুই এখন ফুলন শাড়ি কিনবি? কিন্তু একটি বিষয় চিন্তা করার মতো যে কাতুর তো কেউ নেই, তার বয়সও হয়ে গিয়েছে, এতদিন তো তাকে দেওয়ার মতো কেউ ছিলই না। তো সে এতদিন তার সেই শখ আহ্লাদ কিভাবে পূরণ করবে? দেওয়ার মতো কেউ ছিলও না, তাই সে পায়নি। এখন দেওয়ার মতো একজন হয়েছে, টাকাও হয়েছে, তাই সে ফুলন শাড়ি দাবি করেছে। তখন কাতুকে সে শুধু ফুলন শাড়ি কিনে দেয় না, তার সাথে একটি সবুজ রঙের গামছাও কিনে দিয়েছিল। সেই দুটি জিনিস পেয়ে কাতু একেবারে খুশিতে আটখানা হয়ে গিয়েছিল। এরপরে সিঁদুরচরণের কাছে যখন কিছু টাকা চলে আসে, তখন সে এদিকে ওদিকে একটু আড্ডা মারত, কারণ তার ঘুরতে ভীষণ ভালোবাসে। সে ঘুরতে ভীষণ ভালোবাসে। তো সেই সময় তিনকড়ি বুনোর মুখে কালীগঞ্জের গঙ্গা স্নানের গল্প আমাদের সিঁদুরচরণ শুনেছিল, এবং সেই গঙ্গা স্নানের গল্প শুনে সিঁদুরচরণের ভীষণ ইচ্ছা হয়েছিল যে সেও গঙ্গা স্নান করতে যাবে, এবং সে কথা এসে সে কাতুকে বলেছিল যে আমি একটু গঙ্গা স্নানে বের হব। সে কাতুকে বলেছিল তুই বাড়িতে থাক, আমি 2 দিনের জন্য গঙ্গা স্নানে ঘুরে আসি। তখন কাতু বলে আমিও তো কোনোদিন কোথাও যাইনি, তাহলে আমাকেও নিয়ে চলো। যাই হোক, সিঁদুরচরণ কাতুকেও নিয়ে যেতে রাজি হলো। তখন দুজনে মিলে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলো। দুজনে মিলে বোচকা, বস্তা ইত্যাদি জামা কাপড় যা যা তাদের ছিল সেগুলি গোছাতে লাগলো। কিন্তু যাবার দিন কাতুর মত পাল্টে গেল। সে সিঁদুরচরণের সাথে যেতে চাইল না। তাদের একটি গরু ছিল, সেই গরুর এ মাসেই বাচ্চা হবে। যদি কাতু সিঁদুরচরণের সাথে চলে যায়, তাদের সংসারে তো আর কেউ নেই। এবার গরুর বাচ্চাটা যখন দিবে, কেউ যদি না থাকে, যদি বাচ্চাটা মারা যায়, তাহলে এই 2 দিনে ঘুরতে যাওয়ার জন্য তারপর সারা বছর তারা দুধ পাবে না। সেই দুধ তারা কিভাবে খাবে? আর কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের কাছে নেই। এই কথা 7 পাঁচ চিন্তা করে কাতু যাওয়াটা মতটা পরিবর্তন করলো। সে যাবে না বলেই সিদ্ধান্ত নিল। তখন সিঁদুরচরণ একাই রওনা হলো এবং কাতু বাড়িতেই থেকে গেল। দেখো, সিঁদুরচরণও যে রেলে খুব একটা চড়েছিল তা নয়, শুধুমাত্র একবারই চড়েছিল বনপোল গরুর হাট দেখতে যাওয়ার সময়। তো সেই একটি অভিজ্ঞতাই তার রয়েছে রেলে চড়বার। তাই একটা ভয় কাজ তো করছিলই, যে রেলে চড়তে গিয়ে যদি কোনো বিপদ হয়, যদি আমি হারিয়ে যাই, যদি উঠতে না পারি, এই ধরনের একটি
চিন্তা তার মাথায় ঘোরাঘুরি করছিল। তাই সিঁদুরচরণ তার যে কাপড়ের খোট, মানে কাপড়ের মধ্যে দুটো 10 টাকার নোট খুব শক্ত করে বেঁধে নিয়েছিল, যে উঠতে গিয়ে যদি টাকাটা পড়ে যায় তাহলেই তো বিপদ। এই জন্য টাকাটা খুব শক্ত করে বেঁধে নিয়েছিল। রাস্তায় যখন যায় তখন পাঁচু নামক একজনের সাথে সিঁদুরচরণের দেখা হয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করলো, পাঁচু কোথায় যাচ্ছ? তখন বলল, আমি তো গঙ্গা স্নানে যাচ্ছি। তখন পাঁচু বলল, আচ্ছা যাবেই তো, বসো, একটু তামাক খেয়ে যাও। তো সে কথা শুনে সিঁদুরচরণ তার সাথে তামাক খেতে বসলো। যখন তারা তামাক খেতে বসলো, কাছেই একটি বাঁশবন সিঁদুরচরণ দেখতে পেল। সে মনে মনে ভাবছিল যে আচ্ছা আমি তো বিদেশে যাচ্ছি, সেই বিদেশে গিয়েও আমি কি এরকম বাঁশবাগান বা বাঁশঝাড় দেখতে পাবো? এরকম প্রচুর ফল কি অন্য জায়গাতেও গেলে পাওয়া যাবে? সত্যিই তো দেশে দেশে ঘুরে তার ভীষণ আনন্দ হয়। দেশে ঘুরলে পরে মনটাও ভালো থাকে। তাই সিঁদুরচরণের ঘুরতে যাওয়ার যে শখ, সেই শখটি সে মিটিয়ে নিতে চায়। সিঁদুরচরণ যখন স্টেশনে এসে পৌঁছলো, স্টেশনে এসে পৌঁছানোর কিছুক্ষণ বাদেই ঢং ঢং করে ঘন্টা বাজলো, টিকিট কাটার ঘন্টা, এবং সে তখন একটু ব্যস্ত হয়ে উঠল। একজন তাকে ডেকে বলল, যাও টিকিট করে নাও, গাড়ি আসছে। ঘন্টা শোনোনি? অবশেষে সিঁদুরচরণ রানাঘাটের টিকিট কাটলো, গাড়ি এসে দাঁড়ালো, সে গাড়িতে উঠে বসলো। ভীষণ আনন্দ হচ্ছিল তার। এই আনন্দের মাঝেই স্টেশনে থাকাকালীনই সে ঘন ঘন বিড়ি খেতে লাগলো, এবং এই বিড়ি খেতে খেতেই হঠাৎ ট্রেন এসে হাজির হলো। স্টেশনটি ছিল অনেক বড়, তার দুই ধারে ছিল লাইন পাতা। টিনের যে তলাগুলো ছিল, যে চালাগুলো অ্যাকচুয়ালি, সেই চালাগুলোর নিচে পান, বিড়ি, সিগারেট, তামাক ইত্যাদি বিভিন্ন দোকান ছিল। সেখান থেকে লোকজন এই সমস্ত জিনিস খরিদ করে সেগুলি খাচ্ছিল সেখানে দাঁড়িয়ে। আসলে সিঁদুরচরণের দেখে মনে হয়েছিল স্টেশনটিতে ছোটখাটো একটা মেলা হয়তোবা বসেছে। সেই স্টেশনে কয়েকজন অচেনা ভদ্রলোকের সাথে আমাদের সিঁদুরচরণের দেখা হলো। তাদের বাড়ি হলো মেহেরপুরে। লোকগুলো সেখান থেকে আসছে শুনেই সিঁদুরচরণের মনে হলো এই বিদেশে একমাত্র তারাই হলো আমার আত্মীয়, আর তো কেউ আমার চেনা নয় এখানে। আসলে তাদের যে বাড়ি ছিল, সেই বাড়ির কাছের গ্রামই ছিল এই সিঁদুরচরণের আসল গ্রাম। এই অচেনা লোকেরাই মেহেরপুরের নসিবউদ্দি শেখের বাড়িতে পাট কাটতে যায় অনেক বছর ধরে। তিনি চিঠি লিখে এই সমস্ত শ্রমিকদের নিজের কাজের জন্য ডেকে নেন প্রত্যেক বছর। তখন তাদের সাথে অনেক কথাই হলো সিঁদুরচরণের। কথায় কথায় সিঁদুরচরণ বলল যে সে অনেক দিন বাদে একটু ঘুরতে বেরিয়েছে। ওদের মধ্যে একজন ছিল একটু আলাদা গোছের আর কি, ভালো। সে বলল, ঘুরতেই যখন বেরিয়েছো তাহলে আমাদের সাথে চলো আমাদের গ্রামে, বাহাদুরগঞ্জ। কৃষ্ণনগর থেকে আর একটু এগিয়ে আমাদের গ্রাম। বাধ্য হয়ে বাহাদুরপুরের জন্য টিকিট, বাধ্য নয় মানে ইচ্ছা করেই বাহাদুরপুরের জন্য টিকিট কাটা হলো। তখন খাবে কি? অ্যাকচুয়ালি তার কাছে কিছু খাবার ছিল, কাতুর দেওয়া কিছু খাবার। তখন সিঁদুরচরণ কাতুর দেওয়া কিছু পিঠে খেতে লাগলো, এবং তার সঙ্গীকেও সেই পিঠে খেতে দিল। শুধু চালের গুঁড়ো সিদ্ধ করা পিঠে, সেগুলি গুড় দিয়ে খেতে হয়। ইটের মতো শক্ত হয়ে গিয়েছে সেই পিঠে, মানে গিলে খাওয়াই যাচ্ছে না। তখন তার সঙ্গীটি বলল, আচ্ছা রসগোল্লা কিনে আনবো। যাই হোক, রসগোল্লা কিনে আনতে হয়নি। তারা দুজন কষ্টেই সেই পিঠেগুলো খেয়ে নিল। আসলে সিদ্ধ করা পিঠে শক্ত হয়ে গিয়েছিল। তারপর দুজনে বসে তামাক টানতে লাগলো। সঙ্গে সঙ্গে একটু সময় চলে যাওয়ার পরেই মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির হলো প্ল্যাটফর্মে, এবং ট্রেন আসার সাথে সাথেই চালা, ফেরিওয়ালা, আরো বিভিন্ন ধরনের দোকানদার সেই ট্রেনের মধ্যে উঠে ভিড় জমাতে থাকলো। সিঁদুরচরণকে তার সঙ্গী, যেহেতু ভিড় হয়ে গিয়েছিল, সিঁদুরচরণকে তার সঙ্গী হাত ধরে টেনে একটি কামরায় তুলে নিল। গাড়িটি ধীরে ধীরে রানাঘাট স্টেশন ছেড়ে দিল। সিঁদুরচরণের একটু
ভয় ভয়ই করছিল, কারণ ট্রেনটি ছিল ভীষণ ভিড়। আসলে তার ভয় তো একটাই, যদি তার সেই টাকা কেউ পকেটমারি করে নেয়, এটাই ছিল তার মূলত ভয়ের বিষয়বস্তু। তার সঙ্গী তাকে বলে যে এই দেখো বাতকুল্লা, এই হলো কৃষ্ণনগর, মানে একটি একটি করে স্টেশন পার হচ্ছে এবং তার সঙ্গী তাকে বর্ণনা দিচ্ছে সে সমস্ত জায়গার। দেখো ট্রেন থেকে কৃষ্ণনগর খুব একটা বেশি দেখা গেল না, ওই দু একটা বাড়ি, টিনের ঘর ইত্যাদি এই সমস্ত জিনিসই দেখতে পেল সিঁদুরচরণ। দেখতে পেয়েছিল ধরো দু চারটে টিনের কোঠা, দু চারটে ঘোড়ার গাড়ি এবং দু চারটে কোঠা বাড়ি। এইসব দেখেই সিঁদুরচরণের গোটা কৃষ্ণনগর দেখা প্রায় হয়েই গেল। সে কৃষ্ণনগর দেখতে পেয়েছে, এই জিনিসটিতেই সে ভীষণ আনন্দিত হয়ে উঠল। দেশে ফিরে গল্প করার মতো কিছু তো পাওয়া গেল। আসলে বাড়িতে গিয়ে কাতুর সাথে কিছু তো গল্প করতে হবে, তো এই সমস্ত জিনিসগুলো সে তার মাথার মধ্যে ঢুকিয়ে রাখলো। কিছুক্ষণ বাদেই ট্রেন এসে পৌঁছলো বাহাদুরপুর। সিঁদুরচরণ তার বোচকা নিয়ে প্ল্যাটফর্মে নামলো এবং প্ল্যাটফর্মে নামার পর তার ভীতিটা যেন একটু কেটে গেল। তখন প্রায় সন্ধ্যা হয়। চারিদিকে বড় বড় মাঠ, দূরে দূরে তাল গাছ, বাঁশবন। সিঁদুরচরণের বুকটা যেন হু হু করে কেঁপে উঠল। তার আরো খারাপ লাগলো, সে কোথায় আর কাতু কোথায়, কোথায় বা তার মালিপাড়া। সব ফেলে সে আজ কোথায় এসে পড়েছে। মনে মনে সে ভাবতে থাকলো, ভগবান তাকে কোথায় এনে ফেললো এখন। সেখান থেকে 2 ক্রোশ দূরে ছিল তার সঙ্গীর সেই গ্রাম। এখন তাদের সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাদের গ্রামের নাম হলো গোয়ালবাথান, নাগরপাড়া। বাধ্য হয়ে সিঁদুরচরণ চলল নাগরপাড়া, কারণ তার সঙ্গীর বাড়ি ছিল সেখানে, আর সঙ্গীর বাড়িতেই তাকে এখন যেতে হবে। সঙ্গীর বাড়িতে যখন সে এসে পৌঁছলো, তার সঙ্গী তাকে ভাত খাওয়ার কথা বলল। তখন তার মাথার মধ্যে একটি জিনিসই ঘুরছিল, কোথায় সে আর কোথায় কাতু। কাতু এখন কি করছে, খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি, সে কি ঘুমিয়ে আছে, এই সমস্ত জিনিস তার চিন্তা ভাবনা করতে লাগলো সে। তারপর ভাত খাওয়ার পর সিঁদুরচরণ মাঠের দিকে একটু বেড়াতে গেল। সে তার জীবনে এত বড় মাঠ কখনো দেখেনি। চারিদিকে শুধু আখের ক্ষেত আর আখের ক্ষেত, মানে আখের আখ বলতে যেটি দিয়ে চিনি তৈরি হয় আর কি, কুষার, সেই আখের ক্ষেত। আসলে বেলডাঙ্গায় বড় বড় চিনির কল আছে, আর সেজন্য এখানে প্রচুর আখ চাষ হয়ে থাকে। তার বন্ধুর বাড়ি দুদিন থাকার পরে আখের ক্ষেতে শ্রমিকের বা মজুরের প্রয়োজন পড়ল। তার পরামর্শে সিঁদুরচরণ আখের ক্ষেতে শ্রমিকের কাজ করতে লাগলো। সেখানে সে আখের ক্ষেতে কাজ করে আটানা করে পারিশ্রমিক পেতে লাগলো। সিঁদুরচরণ ভাবলো যে আমাদের গ্রামে শ্রমিকের রেট কত কম, মাত্র 5 আনা পয়সা দিয়ে থাকে। সে ভাবলো যে এখানে তো ভালোই রেট, এখানে কাজ করলে তো ভালোই হবে। সে লক্ষ্য করলো যে নাগরপাড়ার ওপারেই তো বোরগাছি, তার পাশেই ছিল ধুবলি। দেখো এই দুটি গ্রাম থেকে প্রচুর শ্রমিক আসে এই আখের ক্ষেতে কাজ করার জন্য। ওদের মধ্যে একজনের সাথে কাজ করতে করতে সিঁদুরচরণের ভীষণ ভাব তৈরি হলো। সে তাকে বলল, আমাদের গ্রামে যাবে? সেখানে ঘোষ মশাইরা আছে, সেই ঘোষ মশাইদের একটি কিষানের প্রয়োজন আছে। 10 টাকা মাইনে দেবে তারা, তার সাথে খাওয়া দাওয়া থাকা সবকিছুই দেবে। তার কাছে এ প্রস্তাব বেশ লোভনীয় বলে মনে হলো। আসলে তাদের গ্রামে বা তাদের পাড়ায় মাত্র 5 টাকা মানে পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে, আর তার সাথে খাওয়া পড়াও দেয় না। এবারে পাট ভালো হয়েছে, রেট ভালো পাওয়া গিয়েছে। প্রত্যেক বছর যে পাট ভালো হবে, রেট ভালো পাওয়া যাবে তা তো নয়। এভাবে দীর্ঘদিন কাজ করার পর একটি রঙিন গামছা কিনে ফেললো সিঁদুরচরণ তার জমানো পুঁজি দিয়ে। সেই রঙিন গামছাটি সিঁদুরচরণ কিনেছিল মাত্র 13
পয়সা দিয়ে। সেই রঙিন গামছা কিনে তার বারবার মনে হতে লাগলো যে আমি যে রঙিন গামছাটা কিনলাম, আমি যে ঘাড়ে দিলাম, এই জিনিসটি আমি তো কাতুকে দেখাতেই পারলাম না। তো কাতু যদি না দেখে আমার রঙিন গামছাটি, তাহলে আমার এটি কিনে কি লাভ হলো? একদিন কাজকর্ম সেরে বিকালের দিকে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছিল। একটা বড় ঘোড়া নিম গাছের ছায়া পড়েছিল মাঠের অনেকটা অংশ জুড়ে। সেখানে বসে তার জমানো টাকা সে গুনে দেখলো। সে দেখতে পেল 19 টাকা 13 আনা সে জমিয়েছে এতদিন সেই মজুরি করে। তার সামনেই অর্থাৎ একটি 13-14 বছরের মেয়ে শাক গুগলি তুলছিল। সিঁদুরচরণ তাকে জিজ্ঞেস করলো, কি তুলছো ও খুকি? মেয়েটি জাতে ছিল বাউরি, তার বাড়ি ছিল টগরপুর। সিঁদুরচরণের সেই মেয়েটিকে দেখে কাতুর কথা বারবার মনে পড়ছিল। এতদিন থাকার পরে তার যেন আর একা থাকতে এখানে মোটেই ভালো লাগছিল না। এ কোন মুলুক, মানে কতটা দূরে সে বিদেশে এসে পড়ে আছে, এখানে একা একা থাকতে কারই বা ভালো লাগে। সেখানে শুধু বাউরি জাতি বলে একটি জাতি বাস করে। এই বাউরি জাতি গুগলি, শাক ইত্যাদি সংগ্রহ করে বেড়ায়। তার বুকের মধ্যে কেমন জানি করে ওঠে। সে ভাবতে থাকে যে আমি এই বিদেশে এসে যদি মারা যাই, আমার সাথে কাতুর আর তো দেখা হবে না। আচ্ছা, এটা তো গেল সিঁদুরচরণের ভাবনা বা সিঁদুরচরণের প্রসঙ্গ। এবার কাতু তো এতদিন বাড়িতে একা একা রয়েছে, কাতু কি করছে, তার মানসিক পরিস্থিতি কি, এবারে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমরা গল্পে দেখতে পাই কাতু একদিন সন্ধেবেলা গরুকে খাবার দিচ্ছিল, অর্থাৎ বিচুলি কেটে দিচ্ছিল। সন্ধ্যার বাতি কেবলমাত্র ঘরে ঘরে দেওয়া শুরু হয়েছিল। এমন সময় রাস্তা দিয়ে একটি আওয়াজ সে শুনতে পায়, বলো হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়, এর আগেও এই রাস্তা দিয়ে অনেক মরা নিয়ে যাওয়া হয়েছে। সেই মরাগুলিকে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতু একজনকে জিজ্ঞেস করে জানতে পারে যে সেটি ছিল সনেকপুরের একজন মরা, মানে সনেকপুরের একটি লাশ। সনেকপুরের বিপিন ঘোষের ছেলে মারা গিয়েছে। কাতু এর আগে যদিও কখনো বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু তবুও তার ছেলের মৃত্যুর কথা শুনে তার জন্য তার খারাপ লাগতে লাগলো। জোয়ান ছেলে মারা গেলে বাবা মায়ের যে কি কষ্ট হয় সে তা বুঝতে পারে। আর এদিকে সিঁদুরচরণ মাসখানেক হলো বেরিয়েছে, 2-3 দিনের নাম করে সে মাসখানেক হলো বাইরে চলে গিয়েছে। কোনো খবর নেই তার মনটা যেন কেমন করছিল সিঁদুরচরণের জন্য। আর সেই মুহূর্তে শিবির মা তাদের বাড়িতে গাই দোয়াতে এসেছিল। সে তাদের বাড়িতে এসে কাতুকে কান্না করতে দেখেছিল। তখন সে পাড়াতে গিয়ে রটিয়ে দিয়েছিল যে সিঁদুরচরণ কাতুকে ছেড়ে রেখে পালিয়ে চলে গেছে, আর সিঁদুরচরণ এখানে ফিরে আসবে না। আসলে তার বিয়ে করা স্বামী তো নয়, তাই সে তাকে রেখে চলে গিয়েছে। দেখতে দেখতে আরো 15 দিন এভাবেই কেটে গেল। কাতুর চোখের জল আর কিছুতেই শুকোতে চায় না। রোজ তার সিঁদুরচরণের জন্য মনটা হু হু করে। বাড়িতে বকনা বাছুর হয়েছে, সিঁদুরচরণ এসে দেখুক বাড়িতে এখন কত দুধ। সে এই সমস্ত জিনিস সিঁদুরচরণকে বলবে ভেবেছিল, কিন্তু সিঁদুরচরণই তো নেই। যদি আর কিছুদিনের মধ্যে সিঁদুরচরণ বাড়িতে না আসে, তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে যেদিক 2 চোখ যাবে কাতু বেরিয়ে যাবে। আর এদিকে পাড়ার শ্রীচরণ সর্দার, মানে এখানে শ্রীচরণ বলা রয়েছে, অ্যাকচুয়ালি শ্রীচরণ সর্দার এই ফাঁকে, মানে যেহেতু কাতুর বাড়িতে কোনো বেটা ছেলে ছিল না, এই ফাঁকে কাতুর বাড়িতে বেশি যাতায়াত শুরু করেছিল। সে তার বাড়িতে আসতো মূলত পান এবং তামাক খাওয়ার বাহানায়। শ্রীচরণের স্ত্রী মারা গিয়েছিল 2 বছর আগে। তার আর্থিক অবস্থাও বেশ ভালো। 1 আউরি ধান ঘরে তুলেছিল এই ভাদ্র মাসেই। চড়া পাটের বাজারে
শ্রীচরণ 30 মণ পাট বিক্রি করে অনেক টাকা লাভ করেছিল। যেহেতু তার কাছে প্রচুর পয়সা, কাজেই লোকে তাকে খাতির করে ভীষণ। তাই শ্রীচরণ বাদে বাদেই, মানে 2-3 দিন বাদে বাদেই কাতুর বাড়িতে আসে। কাতু তাকে পছন্দ করে না, তবুও ওই পান এবং তামাক খাওয়ার বাহানায় এসে তার সাথে গল্প জমানোর চেষ্টা করে। কাতুর এই সমস্ত জিনিস মোটেই ভালো লাগে না। আর কয়েকটি দিন দেখবে, না হলে হয় বিক্রি করে দিবে, না হলে আগুন লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। শ্রীচরণ আবার এসে কাতুকে বলে, আচ্ছা আমার সাথে কথা বললে তোর কি জাতে কোনো বাধা দেবে, বা তোর জাত কি চলে যাবে? কাতু তখন বলে, তুমি রোজ রোজ সন্ধ্যাবেলা এখানে আসো কেন? শ্রীচরণ একটু ভাব বাড়াতে গেলে কাতু তখন একটু রাগ দেখিয়ে বলে, এখন তুমি আসো। শ্রীচরণ তবুও যায় না সেখান থেকে, বলে, আরে যাবো, আমি তো আর থাকতে আসিনি এখানে, সারাদিন অনেক কাজ করেছি, তাই এই সন্ধ্যাবেলাটাতে একটু এই কাজের কষ্ট জুড়াতে এসেছি। কাতু তখন একটু ঝাঁঝালো সুরে বলে, আচ্ছা কষ্ট জুড়ানোর কি গ্রামে অন্য কোনো জায়গা নেই? আমার বাড়িতেই তোমাকে কষ্ট জুড়াতে আসতে হবে? শ্রীচরণ তখন তাকে বলে, তাকে দেখে তার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার থেকে সে কত বছরের ছোট হবে? 5-7-8 বছরের ছোট হবে হয়তোবা। তখন কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা সিঁদুরচরণ তোকে রেখে কেন পালালো বলতো দেখিনি? পয়সা করি তো তোকে কিছুই দিয়ে যায়নি, তোর চলছে কিভাবে? তখন কাতু আরো ঝাঁঝালো সুরে কথা বললে শ্রীচরণ সেখান থেকে পালিয়ে যায়। কাতু তখন কান্না করে। আসলে তার বয়স প্রায় 45-এরও বেশি হবে। ঘর সংসার বলতে ওই সিঁদুরচরণের কাছ থেকেই যেটুকু পেয়েছে সেটুকুই। এ বয়সে এখন সে কোথায় যাবে? ভিক্ষে করেই তাকে খেতে হবে। শিবির মা সেই সময় কাতুর বাড়িতে এসে হাজির। আসলে কি বলতো, যে কোনো একটি কিছু চাইবার ছুতোয় শিবির মা কাতুর বাড়িতে এসে হাজির হয়। এবারে সে এসেছিল একটু হলুদ বাটা নেবার জন্য। শ্রীচরণের বড়াই করতেও আসে মূলত তার মা। সে এসে বলে, এই কিছুদিন আগেই 2 সের হলুদ দিয়েছিল শ্রীচরণ আমাদের। তার বাড়িতে আসলে জিনিসের অভাব নেই। হলুদ, ঝাল, পেঁয়াজ, সর্ষে সব সময় মজুদ থাকে অনেক। আসলে সে কাতুকে বলে যে, তোর জন্য আমি অনেক চিন্তা করি রে, তোর যদি শরীর খারাপ হয় কে তোকে দেখবে বল? কাতু তখন তাকে বলে, আমার শরীর খারাপ হলে কি করব সে ভাবনা তোমাকে ভাবতে হবে না। ঠিক সেই সময় উঠানের মাঝখান থেকে কে যেন কাতু বলে ডাক দিল। কাতু চমকে এসে উঠানে এসে দাঁড়িয়ে বলল, তুমি? এবারে সে বুঝতে পেরেছিল শিবির মা যে সিঁদুরচরণ চলে এসেছে। সেবারে সেই শিবির মা কোন দিক দিয়ে পালাবে সে রাস্তা আর খুঁজে পায় না। এটাই হলো সিঁদুরচরণের সেই বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর থেকে সিঁদুরচরণ মালিপোতা গ্রামের একজন বিখ্যাত ভ্রমণকারী হিসাবেই পরিচিত হয়ে রয়েছে। পাড়ায় এসে 10 বার ধরে গল্প করলেও তার গল্প যেন কিছুতেই ফুরোতেই চায় না। সবাই বলে, জোয়ান বয়সে সে বড্ড বেরিয়েছে। অবশ্য সিঁদুরচরণকে নিতান্ত সাধারণের মতোই দেখতে লাগে। তার মধ্যে যে এত বড় একটি গুণ লুকিয়ে রয়েছে সেটি কেউ বুঝতেই পারেনি। এই সিঁদুরচরণের ভ্রমণের খ্যাতি আমাদের গল্পকথকের কানেও এসে পৌঁছেছিল। ঝুমরির বাগানের মধ্য দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছিল। তখন কথক তাকে ডেকে বলেছিল, সিঁদুরচরণ তুমি নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ তখন হেসে বলেছিল, গিয়েছিলাম বাবু, অনেক বছর আগে, মানে অনেক দিন আগে। তখন জিজ্ঞাসা করলো, আচ্ছা কত দূর গিয়েছিলে? এ বলছে, আপনি কৃষ্ণনগর চেনেন? মানে না চিনলেও নাম তো শোনা আছে। কোন দিকে জানো? বলছে, না কি করে জানবো, আমি তো কোনোদিন যাইনি। বাহাদুরপুর হলো কৃষ্ণনগরের 2 স্টেশন পরে। তারপর তার কথা শেষ করেই সিঁদুরচরণ কথকের মুখের দিকে চেয়ে থাকলো। বোধহয়
এটি দেখার জন্যই যে সিঁদুরচরণের ভ্রমণের কাহিনী শুনে কথকের মুখের কি ধরনের পরিবর্তন সে দেখতে পাবে, এই আশাতেই সে তার মুখের দিকে চেয়ে থাকলো। দেখো, আমাদের এই গল্পটি মূলত এটুকুই। আজকে আমাদের বিষয়বস্তু এটুকুই ছিল, আমরা এটুকুই আজকে আলোচনা করলাম। পরবর্তীকালে কোনো ছোট গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।